রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা করব যজম সম্পর্কে। প্রথমে বলেছিলাম কোরআন তেলাওয়াত শেখার জন্য আমাদের 5টি বিষয় শিখতে হবে। একটা হচ্ছে আরবি 29টি হরফ, দ্বিতীয় হরকত, তারপরে যজম, তারপরে আছে তানবিন, তারপরে তাসদিদ। এই বিষয়গুলো শিখলে, এই 5টি বিষয় শিখলে আমরা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারবো। তার সাথে আনুষঙ্গিক আরও যা কিছু আছে সেগুলোর সাথে আলোচনা করব। তো আজকে আমরা যজম শিখব। তো প্রথমে আমরা দেখি যজম কীরকম হয়, যজমের পরিচয় কী। যজমওয়ালা হরফকে তাহার ডান দিকের হরকতের সাথে একবার পড়িতে হয়। যজমওয়ালা হরফকে মানে যে হরফের উপরে যজম আছে সেই হরফকে তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। যে হরফের উপর যজম আছে সেই হরফকে তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারণ করতে হয়। এই হচ্ছে প্রথম কথা আমাদের। দ্বিতীয় কথা, যজমের চিহ্ন 3টি। যজমের জন্য 3টি চিহ্ন ব্যবহার হয় আরবিতে। প্রথমে এই যে এই চিহ্নটি বেশি ব্যবহার হয় বর্তমানে। তারপরে আছে এই যে এরকম গোল চিহ্ন, তারপরে আছে এরকম এই চিহ্নটি। তো যজমের জন্য এই 3টি চিহ্ন ব্যবহার হয়। তবে প্রথমে যে চিহ্নটি দিয়েছি এটা বেশি ব্যবহার হয়। তারপরে তৃতীয় কথা, যে হরফে যজম থাকবে সেই হরফের এককটি উচ্চারিত হবে হসন্ত আকারে। যে হরফের উপরে যজম থাকবে সেই হরফের এককটি উচ্চারিত হবে হসন্ত আকারে। তো যজমের জন্য আলাদা কোনো উচ্চারণ নেই। যেমন আমি যদি বলি এখানে যে বায়ের উপরে আছে যজম আছে, তো যজমের আলাদা কোনো উচ্চারণ নেই। যজম থাকলে কি করতে হয়? যজমের উচ্চারণটা হবে, হরফের এককটি উচ্চারিত হবে হসন্ত আকারে। যেমন বায়ের উপরে যজম দিলাম, তো বায়ের একক হচ্ছে ব। বায়ের একক ব, তো হরফের একক উচ্চারিত হবে হসন্ত আকারে। বায়ের আগে আছে হলো হামজাতে জবর, হামজা জবর আ, আর বায়ের একক ব, হসন্ত আকারে উচ্চারিত হবে। এই হলো হসন্ত চিহ্ন। বাংলা উচ্চারণ লিখে দিই, এই আব, আব, এরকম উচ্চারণ হবে। তাহলে যজমের উচ্চারণটা কীরকম? বাংলাতে হবে হরফের এককটা উচ্চারিত হবে হসন্ত আকারে। এখানে যজমের কিছু অনুশীলন দিয়েছি। অনুশীলন একটু বেশি দিয়েছি। যদি অনুশীলন আমরা যত বেশি করব আমাদের জন্য উপকার তত বেশি হবে। এই জন্য আমরা যদি একটু ধৈর্য সহকারে অনুশীলন করতে পারি তো এটা আমাদের জন্য বেশি ফায়দাদায়ক হবে। হামজা বা জবর, প্রথম থেকে দেখি। হামজা বা জবর আব, বায়ের উপরে আছে যজমের চিহ্ন। তো কী করতে হবে? যজমের হরফকে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে। আর যে হরফের উপরে যজম থাকে সেই হরফটার একক উচ্চারিত হয় হসন্ত আকারে। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা তা জবর আত, তায়ের একক ত। তো বাংলায় ত উচ্চারিত হবে হসন্ত আকারে, যেহেতু তায়ের উপর যজম আছে আর যজমের আলাদা কোনো উচ্চারণ নেই। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। তারপরে আছে হলো সায়ের উপর যজম। সায়ের একক স, আর সতে আমরা হসন্ত দিয়ে উচ্চারণ করব, যেহেতু যজমের উচ্চারণটা বাংলায়, যজমের উচ্চারণের সময় আমাদের কী করতে হয়? ওই হরফের এককটা উচ্চারণ করতে হয় হসন্ত আকারে।
হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস। তারপর হরফ হচ্ছে জিম, জিমের উপরে আছে জজম, আর জজমের চিহ্ন যে হরফের উপর থাকে সেই হরফের এককটা উচ্চারণ করতে হয় হসন্ত আকারে, জজমের আলাদা কোনো উচ্চারণ নেই। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। তারপরে কোন হরফটি আসে জিমের পরে? হা। ধারাবাহিকভাবে হরফগুলো লিখেছি, বা, তা, সা, জিম, তারপরে হা। হামজা হা জবর আহ, এই হায়ের একক হরফ কি? একক অক্ষর হায়ের হ, তাহলে হতে হসন্ত দিয়ে উচ্চারণ করতে হবে যেহেতু হায়ের উপর জজম আছে। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। তারপরে হরফ খ, খয়ের উপর জজম আছে, তো খয়ের একক এখন উচ্চারণ হবে কিভাবে? খয়ের একককে উচ্চারণ করতে হবে হসন্ত আকারে। হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, আখ ইখ উখ। তারপরে হরফ দাল, দালের উপরে জজমের চিহ্ন, তাহলে আমাদের কি করতে হবে? দালের একক বের করতে হবে। দালের একক কি? দাল লিখতে বাংলায় যে অক্ষরটি প্রথমে আসে সেটি দালের একক আমরা জানি, তো দালের একক হচ্ছে এই দ, তো দ উচ্চারণ করতে হবে এই হসন্ত আকারে। তার আগে আছে কি? হামজা জবর, হামজা জবর আ, হামজা জবর আ, তারপরে দালের জজম, আর যে হরফে জজম থাকে সেই হরফটি একক উচ্চারণ করতে হয় হসন্ত আকারে, তাহলে কি হবে? এটা আদ, আদ এরকম। তারপরে আমরা পরের হরফে পরে আসি, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। হামজা দাল জবর কি হবে? আজ, জালের একক, জালের একক জ, জালের একক জ, তাহলে জালের একককে আমরা উচ্চারণ করব হসন্ত আকারে, হামজা জবর আ আর জ, আজ, আজ। আজ হয় বাংলায়, কিন্তু আজ উচ্চারণ করতে হবে যেহেতু জাল হরফটি নরম, হরফের উচ্চারণ, জালের উচ্চারণ হবে জিহ্বার আগা, সামনের উপরে দুই জাতের আগা, জাল। হামজা জাল জবর আজ, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। পেশের উচ্চারণে মুখ গোল হয়, উজ উজ, আজ ইজ উজ। তারপরে হরফ র, রয়ের একক র, রয়ের উপর জজম, কী করতে হবে আমাদের? রয়ের এককটা উচ্চারণ করতে হবে হসন্ত আকারে। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর ইর উর। হামজা জা জবর আজ, একেবারে সহজ। হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, আশ ইশ উশ। আশা করি আমরা বুঝতে পারছি সকলেই। তো এখানে কি আছে? শিনের উপরে জজমের চিহ্ন, আর যে হরফের উপরে জজমের চিহ্ন থাকে সেই হরফের উচ্চারণ কিভাবে করতে হয়? সেই হরফের উচ্চারণ করতে হয়, সেই হরফের এককটা উচ্চারিত হবে হসন্ত আকারে। তাহলে শিন এই হরফের একক হচ্ছে স, শিনের একক তেতালে বাস্য, তেতালে বাস্যকে
যেহেতু উপরে যজম আছে তো আমাদের হসন্ত আকারে উচ্চারণ করতে হবে, হসন্ত দিলাম। আর তার শিনের আগে আছে হলো কি হামজা জবর আ, আ। আর হামজা জবর আ, তারপরে শিনের উপরে যজম, যজমের উচ্চারণ কি হবে, ওই হরফের একক উচ্চারিত হবে হসন্ত আকারে আশ। হামজা শিন জবর আশ। এবারে আশ, ইশ, উশ। শিনের পরে সদ, সদের একক কি, যেহেতু সদের উপর যজম আছে তো আমাদের কী করতে হবে, সদের একক বের করে তাতে সেটাকে হসন্ত আকারে উচ্চারণ করতে হবে, কারণ যেহেতু যজমের আলাদা কোনো উচ্চারণ নেই, এই জন্য যে হরফের উপর যজম থাকে ওই হরফটাকেই উচ্চারণ করতে হবে, তবে সম্পূর্ণ হরফ না, সেই হরফের এককটা উচ্চারণ করতে হবে হসন্ত আকারে। হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস, ইস, উস। সদের পরে দদ, দদের উপরে আছে এখানে যজমের চিহ্ন। হামজা বদ জবর আব, হামজা বদ জের ইব, হামজা বদ পেশ উব, আব, ইব, উব। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। তো এরপরে জ, ধারাবাহিকভাবে সবগুলো হরফ আসবে, যেহেতু আরবি হরফগুলো সবগুলো এখানে ধারাবাহিকভাবে লিখেছি, এই জন্য ধারাবাহিকভাবে একটার পরে একটা আসবে। তবে সাথে লিখেছি হলো সবগুলো সাথে হামজা দিয়েছি। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা জ জবর আজ, জ হরফ এর উচ্চারণও নরম, জিহ্বার আগা থেকে সামনের উপরে দুই দাঁতের আগা এর সাথে লাগবে জ, জ, জ। হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ। মুছে গেছে, এটা দিয়ে দিই। আজ, ইজ, উজ। ত জ এরপরে আইন, ওয়াইন, আইন। হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উর, আ, ই, উর। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ, ইগ, উগ। আইন গইন তারপরে কি ফা, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ধারাবাহিকভাবে সবগুলো হরফ লেখা হয়েছে। আইনের পরে গইন, হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ, ইগ, উগ। হামজা ফা জবর আফ, ফায়ের উচ্চারণ নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগা, ফা, ফা এরকম। হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, উফ। পেশের উচ্চারণের জন্য ঠোঁট গোল হবে উ, আর ফায়ের উচ্চারণ করতে হবে নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগা, ফা, ফা। এখানে উচ্চারণ হবে উফ, উফ, আফ, ইফ, উফ। তারপরে হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক, ইক, উক। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল, ইল, উল। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম, ইম, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন,
হামজা নুন পেশ উন, আন ইন উন, নুনের পরে ওয়াও, হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও পেশ উ, আউ ইউ, উ, উতে কিন্তু এক আলিফ টান হবে, কারণ আমরা জানি যে এটা হচ্ছে পেশের বাম পাশের জজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফে এক আলিফ টান হয়। হামজা ওয়াও পেশ উ, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ, হামজা হামজা জবর আ, এটা কিন্তু আলিফ হামজা জবর না, এটা বলতে হবে হামজা হামজা জবর, কারণ আলিফের জবর হইলে, জের হইলে, পেশ হইলে বা জজম হইলে সে আলিফকে হামজা বলে। আলিফের জবর জের পেশ জজম এগুলো কিছু হইলে সে আলিফটাকে হামজা বলে, এই জন্য এখানে বলতে হবে হামজা হামজা জবর, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, আ ই উ, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জের ই, এটা কিন্তু মাদের হরফ এক আলিফ টানতে হবে। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, আর এটা জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ এই তিনটি, মাদের হরফ হইলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। হামজা ইয়া জের ই, হামজা ইয়া পেশ উই। তো এই হচ্ছে জজমের কিছু অনুশীলন আমরা দেখলাম। তো আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো জজমের আলাদা কোনো উচ্চারণ নেই। জজম হইলে সেখানে আমাদের করতে হবে হলো সেই হরফটারই একক উচ্চারণ করতে হবে হসন্ত আকারে। যেমন এটা যদি আমি আরেকটু বুঝিয়ে দেই তাহলে মনে করি সহজ হবে আরেকটু। যেমন দালের একক দাল, আমরা দাল হরফটা লিখি, দালের উপরে জজম দিলাম, দালের উপরে জজম দিলাম, তো দালের একক কি? দালের একক হচ্ছে দ, দ, দ উচ্চারণ হবে দ, যেহেতু দালের উপরে জজম তো দ উচ্চারণ হবে হসন্ত আকারে, হসন্ত দিলাম, আর দালের আগে আলিফ দিলাম, আলিফে জবর হয়ে গেল হামজা। তো আলিফে জবর হইলে সে আলিফকে কি বলে? হামজা বলে, তো এই জন্য হামজা, হামজা জবর আ, আর দালে জজম, তাহলে কি হবে? এই আদ উচ্চারণ হবে আদ। তো বাংলা হসন্ত চিহ্ন এটা আশা করি আমরা সকলেই হয়তো চিনি। যেমন বিসমিল্লাহ লিখতে গেলে এই হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তো এখানে এটাকে যে আমরা বিস বলি, বিস, কেউ কিন্তু বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ না, বিসমিল্লাহ। তাহলে এখানে কিন্তু একটাই হসন্ত চিহ্ন আছে, বিসমিল্লাহ, এটাই হলো হসন্ত চিহ্ন। তো আরবিতে হসন্ত চিহ্নটা হচ্ছে এই জজম, যে হরফের উপরে জজম থাকে সেই হরফটা হসন্ত চিহ্নের কাজ করে। সেই হরফের মধ্যে সেই হরফটার উচ্চারণ হয়, সেই হরফের একক বের করে হসন্ত আকারে সেই হরফটার উচ্চারণ করতে হয়। যেমন এই বিসমিল্লাহ। তো বাংলায় যেখানে কোনো আকার, রসিকার, ইকার থাকে না সেখানে এই হসন্ত চিহ্নটা থাকে। আর আরবিতে যেখানে যে হরফের উপরে জবর, জের, পেশ, তাসদিদ এগুলো কিছু থাকে না সেই হরফটার উপরে জজম থাকে। যেমন বাংলায় একটু দেখাই, এই হচ্ছে কাল, এটাকে আকার দিলে হবে কালা, আকার মুছে যদি উকার দেই হবে কালো। তারপরে এরকম রসিকার দিলে হয় কালি। কিন্তু যদি কোনো কার না থাকে, কোনো কার যদি না থাকে শুধু এরকম, তাহলে এটা কিন্তু কাল, মানে এর লয়ের নিচে হসন্ত আছে। তাহলে আরবিতে আমরা কি বুঝলাম? আরবিতে এই হসন্তের কাজ করে হলো জজম, জজমের চিহ্নটি। আশা করি সকলে বুঝতে পারছি। তো এটা আজকে একটু অনুশীলনটা বেশি দিয়েছি, আর অনুশীলন বেশি হইলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে আশা করি।